আসসালামু আলাইকুম আমার এইচএসসি লেভেলের 2026 এবং 27 ব্যাচের ছাত্রছাত্রীরা, আজকে আমরা কি আলোচনা করছি দেখেন, টাইট্রেশন। এটা ছাত্রছাত্রীদের কাছে একটু কঠিন টপিক, বাট আজকের ক্লাসে একদম সহজভাবে বোঝানোর আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাস দেখার পরে টাইট্রেশন নিয়ে আপনার আর কোনো ধরনের ঝামেলা হবে না। এই সম্পর্কিত কয়েকটা ম্যাথ করব, যে ওই ম্যাথ আপনার মাথার একেবারে তারগুলাকে আরও ভালো করে সজাগ করে দেবে ইনশাআল্লাহ। বাট টাইট্রেশন সম্পর্কে ধারণা রাখতে হলে প্রথমে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মোল কী জিনিস এবং ঘনমাত্রা কী জিনিস। মোল এবং ঘনমাত্রা সম্পর্কে স্ট্রং ধারণা এসএসসি লেভেলেই কিন্তু আমি দিয়েছি, বাট আমি বেসিক ছাড়া তো করে না, আজকেও দিব। তবে যারা এসএসসি লেভেল থেকে মোল এবং ঘনমাত্রা এই দুইটো সম্পর্কে ধারণা জেনে এসেছেন, আজকে তাদের আর ওই এটা করার দরকার না, আপনারা 5-6 মিনিট সামনের দিকে চলে যান তাহলেই হবে। বাট আমি সবসময় বেসিক ছাড়া আমার পড়াতে ভালো লাগে না যে মাইন্ডের স্টুডেন্ট, ওই কারণে। তো চলেন আমরা শুনেন, আপনারা অনেকজনই ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না। মাস্ট সাবস্ক্রাইব করতেই হবে, নাহলে কিন্তু সামনের দুইটা দাঁত খুলে পড়ে যাবে একেবারে। করছিস তুই, কর দ্রুত সাবস্ক্রাইব কর। এদিকে তো আমরা প্রথমে মোল সম্পর্কে ধারণা নিব। মোল জিনিসটা আসলে কি, আমরা এই যে পানি দিয়ে বোঝার চেষ্টা করি, H2O, এটা হচ্ছে একটা অণু। তাহলে এর আণবিক ভর কত? এর আণবিক ভর হচ্ছে যে 18। এর আণবিক ভরকে শুধুমাত্র আমি গ্রাম এককে নিয়ে নেব, অর্থাৎ 18 গ্রাম। তাহলে যে পরিমাণটা দাঁড়ালো সেটাই হচ্ছে যে কি 1 মোল। আর 1 মোল অণু যদি হয় তাহলে সেখানে থাকে 6.02 × 10⁻23টি অণু থাকে। আচ্ছা, অণু তার মানে এখানে কি দাঁড়ালো সংখ্যাটা? কোন অণুর আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটা হয় সেই পরিমাণকেই 1 মোল বলা হয়। তাহলে কোন অণুর আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটা হয় সেই পরিমাণকেই 1 মোল বলা হয়। আর 1 মোল অণু হলে এত সংখ্যক অণু থাকবে, 1 মোল পরমাণু হলে এত সংখ্যক পরমাণু থাকবে। বাট এখানে এই তিনটাই কিন্তু সমান, এই যে গ্রাম, মোল এবং অণু। অর্থাৎ আপনি এখানে তিনটাকে কিভাবে বলতে পারবেন একটু দেখেন, যে 18 গ্রাম পানি মানে, বা 18 গ্রাম পানির ভর 1 মোল। 18 গ্রাম পানিতে এত সংখ্যক অণু রয়েছে। এবার 1 মোল পানি সমান 18 গ্রাম। 1 মোল পানিতে 6.02 × 10⁻23টি অণু রয়েছে। এরপরে 6.02 × 10⁻23টি পানির অণুর ভর 18 গ্রাম। এতটি অণু বা এতটি পানির অণু সমান 1 মোল। তার মানে তিনটাই এখানে সবাই সবার সমান, মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই সবার সমান। এবার এখন এই যে এই মোল তো আপনি জানলেন, বাট এই মোল জানার পর আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ঘনমাত্রা, অর্থাৎ S = W/mv দিয়ে আপনারা এসএসসি লেভেলে যে ম্যাথ করেছেন না, ওই ম্যাথ আপনাদের কিন্তু লাগবে। দেখেন আজকের ক্লাস করা মানে আপনি একটা সৃজনশীল কিন্তু কমন পাবেন, মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝছেন? তো আমরা আগে ওই ঘনমাত্রা সম্পর্কে একটা ধারণা নেব। আমাদের ঘনমাত্রা সূত্র ছিল S = W/mv। এবার কোনটার মানে কি এখানে ছিল সেটা একটু আমরা দিকে দিই। আমাদের এস মানে, এগুলো কিন্তু অঙ্ক আসবে, পরীক্ষাতে আসবে কিন্তু, এগুলো মাস্ট ভালো করে একটু খেয়াল রাখেন। এস মানে হচ্ছে যে কি ঘনমাত্রা, যার একক যেটা মোলারিটি, যার একক হচ্ছে মোলারিটি। এবার ডব্লিউ মানে হচ্ছে যে কি ভর, যার একক হচ্ছে যে কি গ্রাম, গ্রাম এককে নিতে হবে। এম মানে হচ্ছে আণবিক ভর বা মোলার ভর। এম মানে আণবিক ভর রাখেন, আর কিচ্ছু লেখার দরকার নেই। এই যে আণবিক ভর। এরপরে আছে ভি মানে হচ্ছে আয়তন। আণবিক ভর কোনো একক নেই, ভি মানে হচ্ছে আয়তন। এখন দেখেন ভি মানে যেহেতু আয়তন, আয়তনের একক অবভিয়াসলি লিটারে থাকবে। যদি কখনো মিলিলিটার থাকে তাহলে ওইটাকে 1000 দিয়ে আমরা ভাগ করব, দেন ওটাকে আমরা লিটারে নিয়ে আসবো। দেখেন এই দুটো ছাড়া কিন্তু আপনার টাইট্রেশন বোঝা আপনার কাছে খুবই কষ্টসাধ্য। চলেন আমরা এখন এই সম্পর্কিত দুইটা ম্যাথ করলে আপনার ধারণা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে একটা ম্যাথ দিই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড
10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড 400 মিলিলিটার পানিতে দ্রবীভূত থাকলে তার ঘনমাত্রা কত? 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড 400 মিলিলিটার পানিতে দ্রবীভূত থাকলে তার ঘনমাত্রা কত? এখন আমাকে এই মানগুলো ব্যবহার করে এই অঙ্কটা সমাধানটা আনার চেষ্টা করতে হবে। আগে একটু খেয়াল করি আমরা। ডব্লিউ মানে ভর, যেটার মান দেওয়া হচ্ছে 10 গ্রাম, তাহলে এখানে আমরা বসিয়ে দেব 10 গ্রাম। এম মানে হচ্ছে মোলার ভর বা আণবিক ভর, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে তার মানে ক্লোরিন হচ্ছে 35.5, এটা হচ্ছে 1, তার মানে 36.5। তাহলে এখানে বসবে আমাদের 36.5। এরপরে ভি মানে হচ্ছে আয়তন। আয়তন এখানে কত হচ্ছে 400 মিলিলিটার, তাহলে 400কে 1000 দিয়ে মাস্ট ভাগ করতে হবে, তার মানে আমরা পাবো 0.4 লিটার। এখন আমরা এটা দ্বারা ভাগ করে দিই। ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। তাহলে স্যার আমরা ঘনমাত্রা কাকে বলে সেটা তো বুঝলাম না, একটু পরে আপনাদেরকে আরেকটু বোঝাচ্ছি, আগে ম্যাথটা করে ফেলেন। তাহলে যে 10 ভাগ 36.5 গুণিত 0.4, 0.684, 0.684 আর এটার একক হচ্ছে যে কি মোলারিটি। তাহলে এখন আমি এইরকম করে ম্যাথগুলো টানতে পারবো। তাহলে আপনাদেরকে আমি শেখালাম যে কি ঘনমাত্রার ম্যাথ কিভাবে করতে হয়। তাহলে ঘনমাত্রার ম্যাথ এখন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এখন ঠিক এই সেম প্রশ্ন দিয়েই আপনাকে যখন এটার মান দিয়ে দিবে, এটার মান দিয়ে দিবে, এটার মান দিয়ে দিবে, এটার মান বের করতে বলবে। মোট কথা এখানে 4টা রাশি আছে, 3টা রাশির মান থাকবে, আর একটা রাশির মান আপনাকে এখান থেকে বের করতে হবে। তাহলে এখন ঘনমাত্রা আমরা তো পেয়ে গেলাম যে 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি 400 মিলিলিটার পানিতে দ্রবীভূত থাকে তাহলে তার ঘনমাত্রা দাঁড়াবে 0.684 মোলারিটি, এত মোলারিটি। তাহলে এখন এই যে ঘনমাত্রার একক যে মোলারিটি, তাহলে ওই মোলারিটিটা কাকে বলে স্যার? এর আগের ক্লাসে যদিও বা আমি বলেছি যে মোলারিটি কাকে বলা হয়, তারপর আরেকটু আমি বুঝিয়ে দিচ্ছি আমার ছাত্রছাত্রীদেরকে। দেখেন, আপনি 1 লিটার পানি নেবেন একটা পাত্রতে, এই যে একটা পাত্রতে আমরা পানি নেব 1 লিটার। তাহলে এখানে পানি আছে কত লিটার? 1 লিটার। তাহলে 1 লিটার পানিতে আপনি যদি 1 মোল পরিমাণ দ্রব মিশিয়ে দেন, অর্থাৎ আপনি যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছিলেন একটু আগে, ধরেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের আপনার 1 মোল সমান কত গ্রাম হবে? অর্থাৎ 36.5 গ্রাম হবে না 1 মোল? 1 মোল মানে কিন্তু 36.5 গ্রাম। তার মানে এই পরিমাণটা যদি এখন এখানে আপনি মিশিয়ে দেন, অর্থাৎ 1 লিটার পানিতে 1 মোল পরিমাণ দ্রব আপনি দ্রবীভূত করলেন, তাহলে এটার যে ঘনমাত্রা হবে সেই ঘনমাত্রাটাই হলো মোলারিটি বা 1 মোলারিটি। আপনি ম্যাথ করেন, দেখবেন যে একই মান আসবে। আপনি এস ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই এমভি দিয়ে করেন, 1 মান আসবে। এস ইকুয়াল টু এই যে ডব্লিউ ডিভাইডেড বাই এমভি করেন, এই যে ডব্লিউ মানে হচ্ছে যে কি ভর, তাহলে এখানে কত ছিল ভর? 36 এই না, এটা তো আমরা ভর নিই। হ্যাঁ ঠিক আছে, 36.5 ঠিকই তো আছে, 36.5। এর মানে হচ্ছে আণবিক ভর, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 36.5, আর আয়তন যেটা কত ছিল? 1 লিটার। তার মানে দেখেন উপর নিচে সব কাটাকাটি করলে 1 থাকবে, 1 মোলারিটি। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম যে 1 লিটার দ্রাবকে 1 মোল দ্রব যদি আপনি দ্রবীভূত করেন তাহলে যে ঘনমাত্রাটা হয় সেই ঘনমাত্রাটাকে বলা হবে 1 মোলারিটি, বা শুধু মোলারিটিও বলতে পারবেন আপনি, শুধু মোলারিটি বলেন, সমস্যা নাই। তবে 1 মোলারিটি বলাটা ভালো কেন? যে 1 লিটার বলে দিচ্ছেন আর 1 মোলও বলে দিচ্ছেন, তাহলে দুটোই যেহেতু এখানে আছে তার মানে এটাকে অবশ্যই 1 মোলারিটি বলাটা উত্তম। এবার আমি শুধু যদি মোলারিটি বলতে চাই, আমি শুধু যদি স্যার মোলারিটি বলতে চাই যে মোলারিটি সংজ্ঞা আমি শুধুমাত্র দেব, তাহলে কি হবে দেখেন। তবে এই মোলারিটির বা 1 মোলারিটি বলার ক্ষেত্রে প্রথমে সংজ্ঞাতে অবশ্যই দেওয়া উচিত যে নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে। নির্দিষ্ট না থাকলে কিন্তু আপনার এই যে 1 লিটারে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ঘনমাত্রা পাওয়া সম্ভব। তাই তাপমাত্রাটা অবশ্যই কি থাকতে হবে? এখানে স্থির থাকতে হবে বা নির্দিষ্ট থাকতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রা ছাড়া এগুলো পরীক্ষা করা যাবে না। এখন আপনাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্যার আমি মোলারিটি সংজ্ঞা দিতে যাচ্ছিলাম। তাহলে এখন মোলারিটি সংজ্ঞা যদি দিতে চান তাহলে আপনাকে এইভাবে দিতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে,
আপনি এখন কতটুকু আছে সেটা বলছেন না, কতটুকু আছে সেটা বলছেন, আপনি শুধু বলছেন যে পরিমাণ দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। আপনি যখন নির্দিষ্ট করে দিবেন যে 1 লিটারে 1 মোল থাকে, তার মানে এটা 1 মোলারিটি। তাহলে 1 লিটারে যদি 2 মোল থাকে তাহলে 2 মোলারিটি, 1 লিটারে যদি 3 মোল থাকে তাহলে 3 মোলারিটি। বাট আপনি শুধুমাত্র মোলারিটি বলবেন যখন, তখন কতটুকু মিশাচ্ছেন সেই জিনিসটা মানে উল্লেখ করতে পারবেন না। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে, তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। তার মানে আপনি এখান থেকে 3টা জিনিস কনফার্ম করলেন। একটা হচ্ছে মোল কি জিনিস, 2 নম্বরে হচ্ছে যে মোলারিটি বা ঘনমাত্রা কি জিনিস। এবার এই ঘনমাত্রা সম্পর্কিত ম্যাথ, এই ধারণাটুকু যখন আপনার ক্লিয়ার হয়ে গেছে, এবার আপনি টাইট্রেশন একেবারে ইজিলি বুঝতে পারবেন মাই ডিয়ার স্টুডেন্ট। চলেন এবার আমি আপনাকে টাইট্রেশন বোঝাচ্ছি। দেখেন, তাহলে টাইট্রেশন জানার আগে আপনাকে প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে কি প্রমাণ দ্রবণ কাকে বলা হয়। দ্রবণ অর্থাৎ এই যে একটু আগে আমরা দ্রবণ তৈরি করলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশালাম না আমরা পানির মধ্যে, এটা একটা দ্রবণ। তাহলে এখন এই যে প্রমাণ দ্রবণ কাকে বলা হবে, যে দ্রবণের আয়তন আর ঘনমাত্রা জানা থাকে। মানে এই দ্রবণটার কি জানা থাকবে, আয়তন আর ঘনমাত্রা 2টা জানা থাকে। প্রমাণ দ্রবণ কাকে বলা হবে, এটা প্রমাণিত যে এর আয়তন এতটুকু আছে আর এর ঘনমাত্রা এতটুকু আছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল না। ওই যে 1 লিটারে আমি যখন 1 মোল দিয়েছিলাম তখন এটা কিন্তু একেবারে নির্দিষ্ট হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে প্রমাণ দ্রবণ, এটা প্রমাণ দ্রবণ। তাহলে প্রমাণ দ্রবণ কাকে বলা হবে, যে দ্রবণের আয়তন এবং ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলা হবে। এবার এখন যেমন আপনাকে বুঝাচ্ছি যে 5 মিলিলিটার 7 মোলার সালফিউরিক অ্যাসিড, তার মানে এখানে আয়তনও দেওয়া আছে, তারপরে কত মোলারিটি দেওয়া আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমাকে যদি এই অংশটুকু দিয়ে বলে যে এটা কি প্রমাণ দ্রবণ নাকি প্রমাণ দ্রবণ নয়, তখন আপনাকে জাস্ট 2টা জিনিস দেখতে হবে, এর আয়তন জানা আছে আবার ঘনমাত্রাও জানা আছে, তার মানে এটা হচ্ছে প্রমাণ দ্রবণ। এবার হচ্ছে অজানা দ্রবণ। এইবার দেখেন, যে দ্রবণের আয়তন জানা আছে কিন্তু ঘনমাত্রা জানা নাই। এই যে একটু আগে বললাম না আমরা যে 1 লিটার ঠিকই আমার জানা দিয়েছি আমি, কিন্তু কতটুকু দ্রব এখানে মিশালাম সেটা তো আমি জানি না। তাহলে আমি তখন ওই জিনিসটার হিসাব নিকাশ কিভাবে করব, ওই জিনিসটার হিসাব নিকাশ করার জন্যই টাইট্রেশন আসছে, টাইট্রেশন আসছে। এখন দেখেন, অজানা দ্রবণ বলছে কি আমার তুমি আয়তন জানা থাকবে ঠিক আছে, কিন্তু আমার তুমি ঘনমাত্রা জানতে পারবা না। এই বলছে প্রমাণ দ্রবণ বলছে যে কি শোনো, ওই বাবা শোনো শোনো শোনো, তুমি আমার আয়তনও জানতে পারবা আবার ঘনমাত্রাও জানতে পারবা, আমি না খুবই ভালো ছেলে, বুঝছো, খুবই ভালো। আর এই যে পচা ছেলেকে দেখো বলছে যে কি তুমি আমার আয়তন জানতে পারবে কিন্তু ঘনমাত্রা জানতে পারবা না, তাহলে পচা ছেলে। এটা ভালো ছেলে, এটা পচা ছেলে। তাহলে এই পচা ছেলেকে ভালো করতে হবে এই ভালোর মাধ্যমে। অর্থাৎ এখন সংখ্যাতে বুঝে জানেন যে প্রমাণ দ্রবণের সাহায্যে, মানে এই দ্রবণটার সাহায্যে এই দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে, আর এটাই টাইট্রেশন। আপনি সংখ্যাতে পরে যান। অর্থাৎ এটার যেহেতু 2টাই জানা আছে, এটা 2টা জানা নাই, তাহলে এই 2টা জানা জিনিস থেকে এর একটা অজানা জিনিস আমরা বের করব, আর ওই জিনিসটাকে আমরা টাইট্রেশন নামে জানছি। তা বলছে যে প্রমাণ দ্রবণের সাহায্যে, এই দ্রবণটার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের কৌশলকে টাইট্রেশন বলা হয়। এর চাইতে সহজ সংজ্ঞা আর নাই, আর নাই, আর নাই বলে আমি আপনাকে মানে আশ্বাস দিতে পারি। আপনি দেখেন, আপনার টাইট্রেশনের জন্য অনেক বড় সংজ্ঞা আপনি দিতে পারেন, বাট এর চাইতে ছোট, এর চাইতে সহজভাবে টাইট্রেশনের সংজ্ঞা মানে আর দেওয়া যায় বলে আমার জানা নাই, আমার জানা নাই। আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন যে টাইট্রেশন আমি আসলে। এবার দেখেন তো টাইট্রেশন আপনি বুঝতে পারছেন কিনা, সংজ্ঞাটা বুঝতে পেরেছেন কিনা, সংজ্ঞা ক্লিয়ার রাখতে পারে যে এই যে প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের আমি ঘনমাত্রাটা জানতে চাচ্ছি, আর এই প্রসেসটাকেই বলবে টাইট্রেশন। তাহলে এখন কথা হলো যে আমি কিভাবে জানবো, তাই না? আমি তো একটা উদাহরণ লিখে রেখেছিলাম, সেই উদাহরণটা আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি, বাট এটা থেকে আরও কয়েকটা ম্যাথ আছে, আমি ম্যাথটা একটু দিব আপনাদেরকে। এর পাশে দিয়ে এটা নাকি, ও না এখানে তো দেওয়ার দরকার নেই, এটার ম্যাথ একটু পরে, এটার ম্যাথ একটু পরে, এখন না। তো এখন আমরা টাইট্রেশন সম্পর্কে জানবো, চলেন কিভাবে আমরা জানতে পারি। প্রথমে আমরা একটা এই যে বিক্রিয়া দেখিয়েছি, এই বিক্রিয়াটাকে একটু সুন্দর করে এখানে তুলে আগে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে যে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ডাইক্লোরাইড
প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। এখন দেখেন মাস্ট আপনাকে আগে সমতাকরণ করতে হবে বিক্রিয়াতে। বিক্রিয়াতে প্রথম দায়িত্ব টাইট্রেশন করেন বা বিক্রিয়ার যখনই কোনো হিসাব নিকাশ আপনি করবেন মাস্ট আপনাকে সমতাকরণ করতে হবে। আমরা এখন এখানে দেখি ক্যালসিয়াম একটা আছে, ক্যালসিয়াম একটা, ঠিক আছে, কার্বন একটা, এটা ক্লোরিন, কার্বন একটা, কার্বন একটা, ঠিক আছে। অক্সিজেন এখানে তিনটা আছে, অক্সিজেন এখানে দুইটার একটা, তিনটা আছে। এবার ক্লোরিন আছে দুইটা, হাইড্রোজেন আছে দুইটা, ক্লোরিন আছে দুইটা, হাইড্রোজেন আছে দুইটা, তার মানে বিক্রিয়া অলরেডি সমতাকরণ হয়ে আছে মাই ডিয়ার স্টুডেন্ট। এবার আসেন, এবার টাইট্রেশন মনে করেন যে এইটা থেকে আপনাকে কিভাবে টাইট্রেশন করতে বলবে, এই প্রশ্ন এখন দেওয়া আছে এটা। তাহলে এখন এই তো আর এই সংজ্ঞা নিয়ে তো আর কোনো ঝামেলা নাই, এই সংজ্ঞা নিয়ে তো আর কোনো ঝামেলা না, আপনারা একটু তুলে নেবেন এই সংজ্ঞা। এখন আমরা ম্যাথমেটিক্যালে প্রবেশ করছি টাইট্রেশনের। আমি বেসিক ছাড়া বুঝাতে আমি যে চাই না মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিও বড় হবে, বাট আমি বেসিক ছাড়া বুঝাতে পারবো না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শর্টকাট আমার কাছে ওরকম নাই যে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি শর্টকাটে এগুলো নিজেও বুঝতে পারি না আর আমি বুঝাতেও পারি না। আমি মানে একটু ডিপলি বুঝাতে পছন্দ করি এবং এই জিনিসটাকে হইতে হবে অবশ্যই বেসিকের ভেতর দিয়ে, মানে বেসিক ছাড়া আমার কাছে এই জিনিসগুলো স্থান পায় না। এবার দেখেন 4 মোল ক্যালসিয়াম কার্বনেটে কি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, বা কি পরিমাণ বলতে কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে। তাহলে এই বিক্রিয়াটাতে আপনাকে এখন বলছে যে 4 মোল ক্যালসিয়াম কার্বনেটে কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে। তো আমরা এগুলো কোথায় করেছি, আমরা এগুলো অলরেডি আপনার এসএসসি লেভেলে করে এসেছি। তো দেখেন আপনার ওগুলো বের করাটাই হচ্ছে যে কি টাইট্রেশন। তো এখন কি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, কত গ্রাম ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড রয়েছে, পানির অণুর পরিমাণ কত, এগুলো আপনার কাছ থেকে চাচ্ছে তারা। তো এগুলোর হিসাব নিকাশ করার জন্য 2 ধরনের পদ্ধতি রয়েছে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে যে গাণিতিক পদ্ধতি, যেটা খুবই সোজা পদ্ধতি, আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে যে সংখ্যানুপাতিক সমীকরণ। সংখ্যানুপাতিক সমীকরণের মাধ্যমেও আপনি কিন্তু বের করতে পারবেন, বাট আপনাকে পরীক্ষাতে যদি উল্লেখ করে দেয় যে কি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে বা কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে সংখ্যানুপাতিক সমীকরণের মাধ্যমে নির্ণয় করো, তখন আপনাকে এই পদ্ধতিতেই বের করতে হবে। বাট আমি আপনাকে আগে সোজা পদ্ধতিতে আপনার মগজে ঢোকানোর চেষ্টা করি, তাহলে আপনি এই জিনিসটাকে আরো ক্লিয়ার করতে পারবেন। তো আমরা প্রথমত ক্যালসিয়াম কার্বনেট কত মোল রয়েছে, এর বাম দিকে কিছু না মানে 1, তার মানে যে 1 মোল রয়েছে। দেখেছেন মোল লাগছে, কাজে লাগছে, মোল কাজে লাগছে। এবার এখন এই যে এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড, কত মোল 2 আছে, তার মানে এটা হচ্ছে 2 মোল। ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে 1 মোল, ঠিক এটাও হচ্ছে কত 1 মোল, এটাও হচ্ছে 1 মোল। এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, এখান থেকে আমরা কি বুঝলাম, আমাকে বলেছে যে 4 মোল ক্যালসিয়াম কার্বনেটের আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড কত মোলারিটি রয়েছে, কত মোলারিটি, তার মানে এই যে এটার কত মোল নিয়েছে, 4 মোল সমান, এই যে এটার 4 মোল, এটার 4 মোল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা চেয়েছে। তাহলে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা চেয়েছে মানে এটা থেকে এটার ঘনমাত্রা বের করতে বলেছে, অর্থাৎ এটার মোলারিটিটা কত, এটার আপনার কাছে মান চেয়েছে। তাহলে দেখেন এটা খুবই সোজাভাবে আপনি বের করতে পারবেন, অর্থাৎ কত মোল, এই পড়ে যাচ্ছিস কেন বাবা, খেয়াল করে দেখেন খুবই সোজা। তাহলে আপনি এমনিতেও আগে বুঝে নিতে পারবেন যে 1 মোল থেকে আপনার 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে কত মোল, 2 মোল লাগে। তাহলে 2 মোলের জন্য লাগে 4 মোল, 3 মোলের জন্য লাগবে 6 মোল, 4 মোলের জন্য লাগবে 8 মোল। তার মানে এর উত্তর 8 মোল আসবে, কনফার্ম উত্তর 8 মোল আসবে, যে দেখা যাচ্ছে এখানে 8 মোল। মানে আমি আপনাকে জাস্ট সিস্টেমটা বুঝিয়ে দিলাম যে এখানে 4 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে কত মোল 4 মোল ক্যালসিয়াম কার্বনেট কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে থাকতে পারবে, বা তার ঘনমাত্রাটা কত হতে হবে। তাহলে আমরা এখান থেকে পেলাম কত, 8 মোল, আমরা 8 মোল পেলাম। আমরা এমনিতে এটা বের করতে পারলাম, বাট আমাকে এখন এর পরেরগুলো দেখি যে কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড রয়েছে, অর্থাৎ যে 4 মোল ক্যালসিয়াম কার্বনেটে
কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড রয়েছে। তার মানে এই প্রশ্নটাতে চলে গেছে, তারা এই প্রশ্নটাতে চলে গেছে, তাই না? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের এখন আপনার এখানে গ্রাম বের করতে হবে। তাহলে ক্যালসিয়ামের হচ্ছে কত 40 আর ক্লোরিন হচ্ছে 35.5। তাহলে যে 35.5 গুণিত 2 প্লাস হচ্ছে কত 40, 111। আর পানির হচ্ছে কত 18, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কত 44 গ্রাম। এগুলো হচ্ছে গ্রাম, এগুলো গ্রাম। তো এখন দেখেন আপনাকে বলেছে 4 মোল সমান কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড বা কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড রয়েছে 4 মোলে। তাহলে দেখেন এই যে 1 মোলে আপনার রয়েছে 111 গ্রাম। তাহলে এখন 4 মোলে কত পাবেন? 111 গুণিত 4, উত্তর শেষ, উত্তর শেষ। এবার পানির অণুর পরিমাণ কত হবে? পানির অণুর পরিমাণ কত হবে? অর্থাৎ 4 মোল সমান পানির অণুর পরিমাণ যাচ্ছে আপনার কাছ থেকে। তাহলে দেখেন এই যে 1 মোলে পানির অণুর পরিমাণ হচ্ছে কত 6.02 ইন্টু 10⁻23t, অতএব 4 মোলে। তাহলে 6.02 ইন্টু 10⁻23 ইন্টু হচ্ছে যে কত 4। আপনাকে এগুলো সহজ পদ্ধতিতে মানে টাইট্রেশনের ম্যাথগুলো বুঝালাম। বাট এখন আপনাকে যদি বলা হয় সংখ্যানুপাতিক সমীকরণের মাধ্যমে দেখাও, তখন আপনাকে টাইট্রেশনের অঙ্কগুলো কিভাবে করতে হবে, তখন কিভাবে করতে হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবার আপনাকে বলেছে এটাই, ধরেন যে কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে। সংখ্যানুপাতিক সমীকরণের মাধ্যমে বলল যে 4 মোল ক্যালসিয়াম কার্বনেটে কত পরিমাণ বা কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, বা এটার সাথে এটা কতটুকু বিক্রিয়া করতে পারবে। মোট কথা দুইটা সম্পর্ক দিয়েছে, দুইটা সম্পর্ক দিয়েছে। এবার আপনি যেটা ইচ্ছে সেটা আগে লিখতে পারবেন, তবে আপনাকে এন মানে আপনার এন অফ ক্যালসিয়াম কার্বনেট বোঝানো হয়। সংখ্যানুপাতিক সমীকরণকে বোঝানোর জন্য এন দিয়ে প্রকাশ করা হয় শুধুমাত্র, আর কিচ্ছু না। তাহলে এই যে দেখেন এন অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই এন অফ কাকে দিয়েছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছে, তাই না মাইড্রেশন? তাহলে এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এন অফ ক্যালসিয়াম কার্বনেট, এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার একটু খেয়াল করে দেখেন এন অফ ক্যালসিয়াম কার্বনেট কত মেন জায়গাতে কতটুকু ছিল? 1 মোল। ওর মেন মান কত? আমার কাছে এটা পরে চেয়েছে, আমার কাছে মেন মান কত ছিল? 1 মোল। তাহলে এই যে এন অফ ক্যালসিয়াম কার্বনেটের মান বসবে এই যে 1 মোল। এবার এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডের, এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মেন মান কত আছে? 2 মোল। তাহলে এখানে বসে গেল 2 মোল। খুবই সোজা। এবার আমি যদি স্যার এটা উল্টা করে করতাম, করতে পারতেন, কোনো সমস্যা হতো না। এরপর একটু খেয়াল করে দেখেন, তাহলে এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডে থেকে যায়। তাহলে এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডে থেকে গেল। তাহলে এন অফ ক্যালসিয়াম কার্বনেট ইন্টু 2 হবে। তাহলে এন অফ ক্যালসিয়াম কার্বনেটের মান কত? এই যে এন অফ ক্যালসিয়াম কার্বনেটের মান হচ্ছে যে কি 4 মোল দিয়েছে, ওই যে আপনাকে তারা যেটার মান বের করতে বলছে সেটা আর কি এন অফ ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখন আমরা এই যে এন অফ ক্যালসিয়াম কার্বনেট ইন্টু হচ্ছে কত 2। তাহলে এখন এটার মান আপনাকে কত দিয়েছে তারা? 4 মোল সমান বলেছে। তাহলে 4 গুণিত 2, 4 দুগুণ হচ্ছে কত 8 মোল। ঠিক একই রকমভাবে আপনাকে যে সম্পর্কটাই দিক না কেন ওই সম্পর্কের জন্য আপনাকে শুধুমাত্র ওই দুটাই মানে বসাতে হবে, আর কিচ্ছু না। তবে আপনি ম্যাথমেটিক্যালিও করে দেখাতে পারবেন যদি আপনার কাছে এই জিনিসটা তারা না বলে দেয় মাই ডিয়ার স্টুডেন্ট। মানে খুবই সহজ কিন্তু টাইট্রেশন। দেখেন টাইট্রেশন মানে হচ্ছে তাহলে কি আপনি একটার সাহায্য নিয়ে আরেকটার আপনি মান বের করে ফেলতে পারলেন। অর্থাৎ খেয়াল করে দেখেন এই যে একজনের মানের সাহায্য নিয়ে আপনি আরেকজনের মানগুলো আপনি বের করে ফেলতে পারছেন। এটাই হচ্ছে টাইট্রেশন, আর কিছু নয় মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, এই তো। তাহলে গেল। এবার এই সম্পর্কিত ম্যাথগুলো আপনারা বাসায় একটু কি করবেন? প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের এগুলো ঝামেলা একেবারে ক্লিয়ার হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে আমরা আজকে কয়টা টপিক শিখলাম মাই ডিয়ার স্টুডেন্ট? মোল শিখেছি, ঘনমাত্রা সম্পর্কিত ম্যাথমেটিক্যাল টার্ম শিখলাম, টাইট্রেশন কী জিনিস সেটা শিখলাম। এবার মোল সম্পর্কিত কতগুলো অঙ্ক সমাধান করার যে প্রসেস সেগুলো আমরা শিখলাম। এরপরে সৃজনশীলে আরও বেশ কিছু আমরা জিনিস শিখব, তখন আপনাদের ধারণা আরও পরিবর্তন হবে, আরও আপনাদের এগুলো করতে ভালো লাগবে। তো হ্যাঁ, তাহলে আজকের মতো যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, টাটা।